আচ্ছা, শীতকাল বললে আমাদের মনে ঠিক কোন ছবিটা ভেসে ওঠে বলুন তো? অনেক রকম ছবি তো আসে। আমার তো প্রথমে মনে হয় ওই যে ভোরের নরম রোদ, পিঠে দিয়ে আরাম করে বসা, একদম। সাথে হয়তো ধোঁয়া ওঠা এক বাটি গরম স্যুপ। অথবা ঠিক তার উল্টোটা, মানে লেপ কম্বলের ভেতর থেকে বেরোনোর ওই অনন্ত এক যুদ্ধ। ঠিক। তো আজ আমাদের হাতে যে লেখাটি এসেছে সেটা কিন্তু শীতের এই দুই রূপকেই পাশাপাশি রেখেছে। হ্যাঁ, এর আরাম আর অস্বস্তি দুটোই। আমরা আজ এই লেখাটির গভীরে ডুব দেব আর বোঝার চেষ্টা করব শীতকাল আসলে আমাদের জন্য কি নিয়ে আসে। এটা কি উপভোগের ঋতু, নাকি টিকে থাকার লড়াই? প্রশ্নটা খুব সুন্দর, কারণ শীতের চরিত্রটাই তো দ্বৈত। আজকের আলোচনাটি এই লেখাটিকে কেন্দ্র করে এগোবে, আচ্ছা, যেখানে আমরা শীতের এই দুই সত্তাকেই খুঁটিয়ে দেখব। একদিকে যেমন আছে এর আকর্ষণীয় দিক, যেমন ধরুন বাজারের রঙিন শাকসবজি, জিভে জলানা খাবার। একদম, আর একটা উৎসবের আমেজ। তেমনি অন্যদিকে আছে কিছু বাস্তব চ্যালেঞ্জ। স্বাস্থ্যগত সমস্যা, যেগুলো এই সময় মাথাচাড়া দিয়ে ওঠে। ঠিক, আর এই সবকিছুর পেছনে লুকিয়ে থাকা কিছু চমকপ্রদ বিজ্ঞান তো থাকছেই। চলুন তাহলে শুরু করা যাক শীতের সবচেয়ে আকর্ষণীয় আর লোভনীয় দিকটা দিয়ে, এর খাবার দাবার। ভাবলেই চোখে ভাসে। শীতের সকালে বাজার যেন রঙের এক প্রদর্শনী। আমাদের হাতে থাকা লেখাটিতেও খুব সুন্দর করে কিছু সবজির কথা বলা হয়েছে। হ্যাঁ, টকটকে লাল গাজর, কচি সবুজ মটরশুঁটি, ধবধবে সাদা ফুলকপি, হ্যাঁ। এর সাথে বাঁধাকপি, ব্রকোলি, পেঁয়াজকলি আর টাটকা ধনেপাতার গন্ধ। এই সবজিগুলো যেন শীতের নিজস্ব পরিচয়পত্র। ঠিক তাই। আর এই সবজিগুলো শুধু দেখতেই সুন্দর নয়, এদের কেন্দ্র করেই কিন্তু শীতের ভোজনবিলাস আর সামাজিকতা জমে ওঠে। হ্যাঁ, এই সময়ে রাস্তার মোড়ে মোড়ে গরম গরম তেলে ভাজা বা বেগুনি ফুলুরি ভাজার যে গন্ধটা পাওয়া যায়, সেটা অন্য কোনো ঋতুতে পাওয়া মুশকিল। একদম। বাড়িতে বাড়িতে মুড়ি মশলার সাথে এই সবজি মিশিয়ে খাওয়ার ধুম পড়ে যায়। আবার ঠান্ডা সন্ধ্যায় এক বাটি গরম স্যুপের চেয়ে আরামদায়ক আর কিছুই হতে পারে না। আর শুধু তো খাবার নয়, শীত মানেই তো একটা উৎসবের মেজাজ। অবশ্য পিঠেপুলি, জায়গা জায়গায় পিকনিক, বিয়ের মরশুম, সব মিলিয়ে চারিদিকে একটা আনন্দের হাওয়া বয়। এই লেখাটিতে কি শীতের এই সামাজিক দিকটা নিয়েও কিছু বলা হয়েছে? সরাসরি উৎসবের কথা না থাকলেও এর একটা ইঙ্গিত আছে। দেখুন, শীতকালে দিন ছোট হয়ে আসে, রাত হয় লম্বা। প্রকৃতির গতিও যেন একটু কমে আসে। ঠিক, এই ধীর গতির জীবনযাত্রাটাই আমাদের একে অপরের কাছে আসার সুযোগ করে দেয়। লম্বা রাতগুলোয় পরিবারের সবাই মিলে গল্প করা, একসাথে বসে পিঠেপুলি খাওয়া। এইগুলোই তো এক একটা ছোট ছোট উৎসব। আচ্ছা। আর বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলোর জন্য এই সময়টা আদর্শ, কারণ আবহাওয়ার একটা আরামদায়ক স্থিতি থাকে। তাই তো। তাই শীতের খাবার আসলে শুধু পেট ভরানোর জন্য নয়, এটা সম্পর্কগুলোকে উষ্ণ রাখারও একটা উপলক্ষ। সম্পর্ক উষ্ণ রাখা, দারুণ বলেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। শরীরকে গরম রাখার জন্য যদি বেশি ক্যালোরি লাগে, তাহলে তো আমাদের চর্বিযুক্ত বা মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়ার কথা। কিন্তু আমরা তো শীতের টাটকা সবজির দিকেই বেশি আকৃষ্ট হই। এর পেছনে কি কোনো কারণ আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কি শুধুই অভ্যাস, নাকি এর পেছনেও কোনো বিজ্ঞান কাজ করছে? আর এখানেই ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। এর পেছনে একটা শক্তিশালী বৈজ্ঞানিক কারণ আছে। হ্যাঁ। আচ্ছা, লেখাটিতে যেমনটা ইঙ্গিত করা হয়েছে, শীতকালে আমাদের হজম শক্তি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। ও তাই নাকি? হ্যাঁ, আমাদের শরীর এই সময়টায় খাবারকে আরও দ্রুত এবং ভালোভাবে হজম করতে পারে, ফলে আমাদের খিদেও ঘন ঘন পায়। তার মানে এটা শুধু আমাদের মনের ভুল নয় যে শীতে বেশি খিদে পায়? একদমই না। এর সাথে আরও একটি গভীর বিষয় জড়িত। সেটা কি? শীতকালে বাইরের তাপমাত্রা কম থাকে, তাই না? হ্যাঁ। তো আমাদের শরীরকে ভেতর থেকে গরম রাখার জন্য একটা অদৃশ্য ইঞ্জিন চালাতে হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় থার্মোজেনেসিস। থার্মোজেনেসিস। শরীরকে উষ্ণ রাখতে আমাদের মেটাবলিজম রেট বাড়ে এবং শরীর স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ক্যালোরি পোড়াতে থাকে। ও আচ্ছা, এই অতিরিক্ত শক্তি খরচের কারণেই আমাদের ঘন ঘন খিদে পায় এবং আমরা দেশি খেতে চাই। ঠিক তাই, এটা শরীরের একটা স্বাভাবিক আত্মরক্ষার প্রক্রিয়া, যাতে সে ঠান্ডা পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে। তাহলে কি এটা বলা যায় যে প্রকৃতি যেন জেনে শুনেই আমাদের জন্য একটা প্যাকেজ তৈরি করে রেখেছে? কি রকম? মানে একদিকে শরীরকে গরম রাখতে আমাদের বেশি শক্তি লাগছে,
আর ঠিক সেই সময়ই প্রকৃতি আমাদের হাতে তুলে দিচ্ছে গাজর, বিট, ব্রোকলির মতো পুষ্টির পাওয়ার হাউস, বাহ, এটা তো একটা দারুণ প্রাকৃতিক বোঝাপড়া। তাই না? ঠিক এই শব্দটাই আমি ব্যবহার করতে যাচ্ছিলাম, প্রাকৃতিক বোঝাপড়া। একদিকে শরীর এক শক্তিশালী চুল্লির মতো ক্যালোরি পোড়াচ্ছে, অন্যদিকে প্রকৃতি সেই চুল্লিতে দেওয়ার জন্য সবচেয়ে সেরা জ্বালানি, মানে পুষ্টিগুণে ভরপুর সবজি সরবরাহ করছে। এটা প্রকৃতির এক অসাধারণ ডিজাইন। এইসব খাবারের কথা শুনেই তো খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে আমার মাথায় অন্য একটা চিন্তা ঘুরছে। কি? এত ভোজনবিলাসিতার পাশাপাশি শীতে তো আরেকটা জিনিসও ফিরে আসে। কোনটা? ওই যে ঠান্ডা জলের ভয় আর স্নান না করার প্রবণতা। হ্যাঁ, ওটা তো একটা চিরন্তন সমস্যা। ঠান্ডা জলের ভয়ে স্নান এড়িয়ে যাওয়ার প্রবণতা বোধহয় সবার মধ্যেই কম বেশি থাকে। ঠিক, তবে এটা তো একটা মজার দিক। এর চেয়েও কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত চ্যালেঞ্জ আমাদের সামনে আসে। যেমন এই লেখাটির একটি অংশে বলা হয়েছে, এই সময়ে ঠান্ডা কাশি বা সর্দিজ্বরের সমস্যা প্রায় প্রতিটি ঘরেই হানা দেয়। একদম, বিশেষ করে শিশু আর বয়স্কদের জন্য এই সময়টা বেশ কঠিন হয়ে ওঠে। প্রায়ই দেখা যায় বাড়ির বয়স্ক সদস্যরা জয়েন্টের ব্যথায় কষ্ট পাচ্ছেন। আমার মনে আছে ঠাকুমা বলতেন শীতের সকালে রোদ পিঠে দিয়ে বসলে নাকি ব্যথা কমে যেত। আপনার ঠাকুমা একদম ঠিক বলতেন। এর সাথে কি রক্ত সঞ্চালন বাড়ার কোনো সম্পর্ক আছে? এর পেছনেও বিজ্ঞান আছে। বয়স্কদের, বিশেষ করে যাদের আর্থ্রাইটিস বা বাতের সমস্যা আছে, তাদের ব্যথা শীতকালে বেড়ে যাওয়ার কয়েকটি কারণ থাকে। আচ্ছা। প্রথমত, ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় আমাদের শরীরের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। ফলে জয়েন্ট বা অস্থিসন্ধিতে রক্ত সঞ্চালন কমে যায় এবং ব্যথা বা আড়ষ্টতা বাড়ে। আর যখন তারা রোদে বসেন, তখন উষ্ণতার কারণে রক্তনালীগুলো আবার প্রসারিত হয়, রক্ত চলাচল বাড়ে এবং সাময়িকভাবে আরাম পাওয়া যায়। আর দ্বিতীয় কারণটা কি? অনেক সময় তো তারা বলেন বাতাসে ব্যথা টের পাচ্ছি। এটা কি শুধুই কথার কথা? না, এটাও কথার কথা নয়। এর পেছনে কাজ করে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ? হ্যাঁ, বিষয়টা অনেকটা এরকম ভাবুন। আমাদের জয়েন্টের চারপাশের টিস্যুগুলো একটা অদৃশ্য বেলুনের মতো। আচ্ছা। যখন বাইরের বাতাসের চাপ বেশি থাকে তখন সেটা ওই টিস্যুগুলোকে চেপে রাখে। কিন্তু শীতে যখন বাতাসের চাপ কমে যায়, তখন ভেতরের দিক থেকে টিস্যুগুলো একটু ফুলে ওঠার সুযোগ পায়। একদম। আর এই সামান্য ফোলাভাবই স্নায়ুর ওপর চাপ দিয়ে ব্যথার অনুভূতি তৈরি করে। বাহ, তাই দাদু দিদিরা যে বলেন বাতাসে ব্যথা টের পাচ্ছি, সেটার পিছনেও কিন্তু এই বিজ্ঞানটাই কাজ করে। ঠিক। আর শিশুদের ক্ষেত্রে কি হয়? লেখাটিতে উল্লেখ আছে যে ওরাও খুব সহজে দুর্বল হয়ে পড়ে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বড়দের তুলনায় তখনও পুরোপুরি বিকশিত হয়নি। তাই তারা খুব সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়। শীতকালের রাইনোভাইরাস বা ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসগুলো শুষ্ক ও ঠান্ডা বাতাসে অনেক বেশি সময় ধরে সক্রিয় থাকে এবং দ্রুত ছড়ায়। আর যেহেতু ওরা স্কুলে বা খেলার মাঠে একে অপরের খুব কাছাকাছি থাকে, ঠিক, তাই তাদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও বহুগুণ বেড়ে যায়। এ কারণেই শীতে শিশুদের সর্দি, কাশি, জ্বর বা নিউমোনিয়ার মতো সমস্যা বেশি দেখা দেয়। এটা তো একটা অদ্ভুত বিরোধাভাস। মানে একদিকে শীত আমাদের অসুস্থ করে ফেলার এত ফাঁদ পেতে রেখেছে, কিন্তু আমরা আলোচনার শুরুতেই বলছিলাম শীতের সবজি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক, তাহলে শরীর কি একদিকে দুর্বল হচ্ছে, আবার অন্যদিকে ভেতর থেকে শক্তিশালীও হচ্ছে? এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ঠিক এই বিরোধাভাসটাই শীতকে এত আকর্ষণীয় করে তোলে। আর এখানেই আমরা আলোচনার তৃতীয় পর্বে প্রবেশ করছি, শীতের অজানা আশীর্বাদ। আচ্ছা। আপনার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, শীত আমাদের শরীরের জন্য অনেক উপকারী দিকও নিয়ে আসে। আর এর সমাধান লুকিয়ে আছে ওই শীতকালীন শাকসবজির মধ্যে, যে সবজিগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। একদম। তার মানে যে সবজিগুলো আমাদের খাওয়ার রুচি বাড়াচ্ছে, সেগুলোই আমাদের স্বাস্থ্যের বর্ম হিসাবে কাজ করছে। বাহ। লেখাটিতে খুব পরিষ্কারভাবে এই সংযোগটা তুলে ধরা হয়েছে। গাজর, বিট, ব্রোকলির মতো শীতকালীন সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল থাকে। যেমন গাজর আর বিটে থাকা বিটা ক্যারোটিন ও ভিটামিন সি আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। শীতের শুষ্ক আবহাওয়ায় যখন ত্বকের যত্ন নেওয়া সবচেয়ে জরুরি, তখন এই সবজিগুলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ঠিক তাই। আর রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যাপার, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। হ্যাঁ,
ব্রকলি, ফুলকপি বা পালং শাকের মতো সবজিতে থাকা ভিটামিন সি, জিঙ্ক এবং অন্যান্য পুষ্টি উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সেরা রসদ। এগুলো আমাদের শরীরের ভেতরের সৈন্য, মানে শ্বেত রক্তকণিকাকে আরও ফাল করে তোলে। একদম। তাই একদিকে যেমন সংক্রমণের ঝুঁকি থাকে, তেমনি প্রকৃতি তার সমাধানও আমাদের হাতের কাছেই সাজিয়ে রাখে। বাহ, এটা তো দারুণ একটা সংযোগ। তবে আমি যখন লেখাটা পড়ছিলাম, প্রকৃতি সম্পর্কিত আরও একটি তথ্য আমাকে খুব অবাক করেছে, কি তথ্য? যা হয়তো অনেকেই জানেন না। সকালের কুয়াশা নাকি গাছপালার জন্য আশীর্বাদের মতো কাজ করে। সত্যি বলতে আমি তো জানতাম কুয়াশার জন্য ফসলের ক্ষতি হয়, বিশেষ করে আলুর। তাহলে এই আশীর্বাদের ব্যাপারটা ঠিক কি? আপনার প্রশ্নটা একদম সঠিক জায়গায়। আমরা সাধারণত কুয়াশাকে একটা ঝামেলার বিষয় হিসেবেই দেখি। হ্যাঁ, এর জন্য ট্রেন বা ফ্লাইট দেরিতে ছাড়ে, রাস্তায় গাড়ি চালাতে অসুবিধা হয়। ঠিক। কিন্তু প্রকৃতির জন্য, বিশেষ করে গাছপালা ও মাটির জন্য এই কুয়াশা অত্যন্ত উপকারী। তাই নাকি? হ্যাঁ, কিছু ফসলের জন্য, যেমন আলুর ক্ষেত্রে, অতিরিক্ত কুয়াশা ছত্রাকজনিত রোগের কারণ হতে পারে। কিন্তু সার্বিকভাবে প্রকৃতির জন্য এর উপকারিতা অনেক বেশি। সেটা কিভাবে কাজ করে? দেখুন, কুয়াশা হল বাতাসে ভেসে থাকা লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র জলকণা। যখন সকালের দিকে তাপমাত্রা কমে যায়, তখন এই জলকণাগুলো গাছের পাতা, ডালপালা এবং মাটির উপর শিশির বিন্দু হিসেবে জমা হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় ফগ ড্রিপ। ফগ ড্রিপ? এই জমে থাকা জল ধীরে ধীরে গাছ শোষণ করে এবং মাটিতে চুইয়ে পড়ে। আচ্ছা। বিশেষ করে যেসব অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে, সেখানে কুয়াশা মাটির আর্দ্রতা বজায় রাখতে এবং গাছপালাকে প্রয়োজনীয় জল সরবরাহ করতে এক অসামান্য ভূমিকা পালন করে। তার মানে কুয়াশা মাটিকে উর্বর করে তোলে, যেমনটা লেখাটিতে বলা হয়েছে। ঠিক তাই। আর মজার বিষয় হল, এই যে ভোরের শান্ত আবহাওয়ায় যে কুয়াশাটা তৈরি হয়, যাকে রেডিয়েশন ফগ বলা হয়, সেটাই গাছের জন্য সবচেয়ে বেশি উপকারী। আচ্ছা। এই আর্দ্রতা মাটির অণুজীবদের সক্রিয় রাখে, যা মাটির পুষ্টি উপাদানগুলোকে ভেঙে গাছকে গ্রহণ করতে সাহায্য করে। এক কথায়, সকালের কুয়াশা প্রকৃতির জন্য যেন এক প্রাকৃতিক সেচ ব্যবস্থা। একদম। যা আপাতদৃষ্টিতে আমাদের কাছে একটা বাধা বলে মনে হয়, তা আসলে প্রকৃতির জন্য এক নীরব আশীর্বাদ। একদম। এবং এই সব কিছুর কেন্দ্রে আছে একটা শব্দ: ভারসাম্য। ভারসাম্য। যদি আমরা লেখাটির মূল ভাবনার দিকে তাকাই, তাহলে দেখব শীতকাল শুধু একটি ঋতু নয়, এটি আসলে আমাদের শরীর এবং প্রকৃতির জন্য অভিযোজন এবং প্রস্তুতির একটি সময়। ঠিক। এই ঋতুতে একদিকে যেমন আমাদের শরীরকে ঠান্ডা থেকে সুরক্ষিত রাখতে হয়, তেমনি প্রকৃতির দেওয়া পুষ্টিকর খাবার গ্রহণ করে শরীরকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলার একটা দারুণ সুযোগ থাকে। একদম ঠিক। শীত আমাদের থেকে কিছু কেড়ে নেয়, আবার অনেক কিছু ফিরিয়েও দেয়। এটা অনেকটা একটা পরীক্ষার মতো, তাই না? হ্যাঁ, এটি আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতার সাথে মানিয়ে নিতে হয় এবং তার মধ্যেই লুকিয়ে থাকা সুযোগগুলোকে কাজে লাগাতে হয়। যেমন শরীরকে গরম রাখতে আমাদের মেটাবলিজম বাড়ে, যা এক ধরনের চ্যালেঞ্জ। কিন্তু এর ফলেই আমরা পুষ্টিকর খাবারগুলো ভালোভাবে হজম করে শরীরকে আরও মজবুত করতে পারি। আর প্রকৃতির কাছে কুয়াশা একটা বাধা মনে হতে পারে। কিন্তু সেটাই মাটিকে পরের ফসলের জন্য উর্বর করে তোলে। পুরোটাই একটা চক্র, একটা ভারসাম্যের খেলা। আলোচনাটি শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। নিশ্চয়ই। শীতকাল আমাদের শরীরকে একদিকে যেমন কিছু চ্যালেঞ্জের মুখে ফেলে, তেমনি অন্যদিকে তাকে ভেতর থেকে শক্তিশালী করার সুযোগও তৈরি করে দেয়। তাহলে ভাবনার বিষয় হল, আমরা শীতের চ্যালেঞ্জগুলোকে শুধু সমস্যা হিসেবে না দেখে সেগুলোকে নিজেদের শারীরিক ও মানসিক সহনশীলতা বাড়ানোর একটা সুযোগ হিসেবে দেখতে পারি কিনা। খুব ভালো একটা প্রশ্ন। আর প্রকৃতির দেওয়া এই অফুরন্ত উপহারগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমরা এই ঋতুটাকে শুধু পার না করে পুরোপুরি যাপন করতে পারি।